नमामि शशिनं भूषणं धरणी गर्भस्थ सम्भूतं विभूतं कुमारं शक्तिहस्तं दहितं रेङ्गुकालिकास्यां रूपिणं प्रतिमं पुण्यं सर्वगुणपेतं तं नमामि शशिनं सतानां ऋषिणां च गुरुकन्नकसन्निभं तं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं मदनादं वेतनं परमं गुरुं कारं भार्गवं प्रणमं नीलं रवि पुत्र महागरं छायाया गर्भ। বেশ, আমরা আটকে গেলাম। আমরা ধরে নিলাম যে নবগ্রহ স্রোত শেষ নাকি প্রদীপ বাবু? হ্যাঁ, উনি নেটওয়ার্কের বাইরে। আসলে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে অনেক। একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, ক্লাস শুরুতে আজকে যে আমরা নবগ্রহ মন্ত্রটা পাঠ করলাম, দেখেন এটা কিন্তু সবার জন্য। অতএব আমরা যখন পাঠ করব তখন আমরা খেয়াল করব যে আমরা আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আমি যে বার্তাটা দিচ্ছি সেই বার্তাটা, সেই ভাইব্রেশনটা সবার মাঝে পৌঁছাচ্ছে কিনা। যেমন প্রদীপ বাবু নবগ্রহ করলেন, কিন্তু নেটওয়ার্কের কারণে আমরা তা শুনতে পেলাম না। অতএব আমি যখন কোনো কিছু করব তখন করার আগে চিন্তা করব যে আমি সেটা সবাইকে ডেলিভারি ঠিকভাবে দিতে পারবো কিনা। একটা সময় অ্যাস্ট্রোলজিতে সবসময় খেয়াল করবেন নেগেটিভ এবং পজিটিভ এনার্জি। আমরা যখনই শুরুতেই বাধাগ্রস্ত হব, মনে করতে হবে পরবর্তী পথটা আমাদের বন্ধুর, সে বাধা দিয়ে যেতে হবে। অতএব আলটিমেটলি সবসময় খেয়াল রাখবেন, যখনই উই আর স্টার্টিং, আমরা যদি স্বতঃস্ফূর্ত স্টার্ট না করতে পারি আমাদের এন্ডিংটা সুন্দর হবে না। এটা আমি সবার ক্ষেত্রে খেয়াল রাখার জন্য বলছি। আর নবগ্রহ মন্ত্রটা বিশেষ করে দেবাশিস বাবু করেন, প্রদীপ বাবু করতে চান, উনি নেটওয়ার্কের উইক সিগন্যালের জন্য সেটা ঠিকভাবে আমরা পেতে পারি না। যারা নেটওয়ার্কের ভিতরে থাকেন তারা নিজেরা এটা প্র্যাকটিস করে নেবেন। এটি তো আহ, প্রথম স্টেজ। স্যার স্যার আমি করে দিচ্ছি স্যার, আপনি অনুমতি দিলে। করুন করুন। হ্যাঁ, হয়ে গেছে যেহেতু করুন স্যার, একবার করুন আপনি এবার। করতে। হ্যাঁ, ঠিক আছে করেন। ঠিক আছে করেন দাদা। ওং করে দিন স্যার। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মিং দিবাকর দিব্য শঙ্খ তুষারাম ক্ষীরোদ দানব সম্ভব নমামি শশিনং ভক্ত সম্ভব গুরুভূষণম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তম চ লোহিতাঙ্গং নয়নং প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণা প্রতিবিম্বিতং সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনং সুতং দেবতানাম ঈশিনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হে মুকুন্দ মৃণালাভং দৈত্যানং পরং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং পরমহং নীলাঞ্জয় চয় পত্রং রবিশুনং মহাগ্রহং ছায়ায় গর্ভসম্ভূতং বন্দে ভক্ত শনিশ্চরম অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহং পরমহং পলাশধূম শঙ্কাশং তারগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্রাত্মকং তং কেতুং প্রণমহং। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ স্বপন দা। তো যতদূর আমরা ক্লাসে প্রবেশ করি, আজকে হ্যাঁ, টপিকস কি হবে? আজকে ক্লাসের কি আছে? কারো কাছে রুটিন আছে? আছে স্যার, আমার কাছে আছে। দাদা আমার কাছে আছে। কি গ্রহের আছে? মূল ত্রিকোণ ও প্রয়োগ পদ্ধতি, গ্রহের তৎকালীন শত্রু মিত্র, নবগ্রহের জন্ম নক্ষত্র ও তার প্রয়োগ। আচ্ছা, তো তার পূর্বে যে ক্লাসটা ছিল, 29 নম্বর ক্লাসটা লগ্নের সাপেক্ষে গ্রহের শুভাশুভ, আপনারা এটা আত্মস্থ করতে পারছেন তো? মানে স্যার কিন্তু এই ক্লাসটা নিয়ে একটু টেনশনে আছে, কারণ এটা যদি আপনারা ঠিক মতো আত্মস্থ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জ্যোতিষ চর্চাটা সমস্যা পড়বে।
আমি একটা ইয়ে দিছি স্যার, আপনার একটা প্রেডিকশন দিছি স্যার, আপনার ইয়েতে, গ্রুপে? আচ্ছা, এটা এটা গ্রুপে, এটা দেখবো। একটা গ্রুপে দিছি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস হচ্ছে 31 নম্বর ক্লাস, আজকে 27/12/2024। আর ড্রাইভার নাম্বার হচ্ছে 31 9। না স্যার, 30 স্যার। 2027 না আজকে? আজ- না, আজকে 30 নাম্বার ক্লাস স্যার। না, ক্লাস 30 নাম্বার বলছি, আজকে তারিখ 27। হ্যাঁ হ্যাঁ স্যার। 27/12/2024। হ্যাঁ আজকে সরি ড্রাইভার স্যার। নাম্বার হচ্ছে 9। আর কন্ট্রাক্ট নাম্বার হচ্ছে 2। আর বারের সঙ্গে মিলিয়ে হচ্ছে শনি, শুনি চন্দ্রমঙ্গল আমি। শনি, হ্যাঁ স্যার। মঙ্গলের ক্লাস। এখন মঙ্গলের আজকে ক্লাস না। আজকে বোর্ড ব্যবহার করব না, কারণ বোর্ড ব্যবহার করলে আপনারা সবাই একটু রিল্যাক্স হয়ে যান। আপনারা সবাই আপনাদের খাতায় একটা রাশিচক্র অঙ্কন করে ফেলুন। ঠিক আছে সবার স্যার। খাতায় একটা রাশিচক্র অঙ্কন করে ফেলুন। জি স্যার, করছি স্যার। এখানে আজকের যে ক্লাসটা হচ্ছে আপনার গ্রহের মূল ত্রিকোণ। তো আমরা কিন্তু ইতিপূর্বে রাশির যে মূল ত্রিকোণ, 12টা রাশি, সেই রাশির মূল ত্রিকোণ বা ভাবের 12টা ভাবের যে মূল ত্রিকোণ, সেগুলো কিন্তু আমরা পড়েছি। অর্থাৎ 1, 5, 9 এগুলো হচ্ছে রাশিরও মূল ত্রিকোণ, ভাবেরও মূল ত্রিকোণ। তো আজকে আমরা পড়বো গ্রহের মূল ত্রিকোণ। এখন নবগ্রহের মূল ত্রিকোণ হচ্ছে, সর্বপ্রথম আমরা মেষ রাশিতে ধরি। মেষ রাশিতে হচ্ছে মঙ্গল 12 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। আপনার মেষে মঙ্গল লিখে 12 ডিগ্রি লিখুন, ঠিক আছে? আর হ্যাঁ উপরে হেডিং লিখুন, ক্লাসের উপরে মূল ত্রিকোণ ক্লাস, ক্লাসের উপরে মূল ত্রিকোণ লিখে রাখুন, তাইলেই চলবে। আর মেষে লিখুন 12 ডিগ্রি, মঙ্গল 12 ডিগ্রি, 0 থেকে 12 ডিগ্রি, 0 থেকে 12 ডিগ্রি। স্যার, আপনার শুধু বোর্ডটাই লিখে দেন 30 নম্বর ক্লাস, আমাদের রেকর্ডিং ডাইরে থাকি যাবে 30 নম্বর ক্লাস, আর কিছু লিখতে হবে না স্যার। আপনার নোটের উপরে লিখে রাখুন, পরিশ্রম একটু বেশি করুন। এরপর তো লিখছি স্যার। আর হ্যাঁ, স্যার, তাইলেই স্যার পাবেন। আমি একটা সহজ নিয়মে স্যার এই রাশি চক্রটা আঁকি, এই একটা সিল কেরাইছি, এটা চাপ দিলেই রাশি চক্র হয়ে যায়। না, আপনার আচ্ছা, সহজ নিয়মটা বুঝতে পারছি, কিন্তু আপনার সহজ নিয়মের কারণে অনেকেই মানে আর চর্চা করে না। এর জন্য আজকে কঠিন নিয়ম। আর স্যার ক্লাস শেষে আহ, এই যে সম্পর্কে একটু বলবেন স্যার, আমার একটা বাংলা এফএমএরিজ আছে 2030 পর্যন্ত। এফএমআরএস নিয়ে যত প্রশ্ন আছে ওখানে তো আমিও ছাত্র, তো ওইটা আচ্ছা, স্যারকে বলবেন। এটা স্যার আপনি ভালো পারেন স্যার। না, আপনি এফএমআরএসটা স্যারই ইয়ে করে দেবে। আচ্ছা, আর মূল ক্লাসে আছি আজকে ক্লাস চলুক। মঙ্গল লিখছেন সবাই? মঙ্গল 0 থেকে 12 ডিগ্রি। জি স্যার। দেখছি স্যার। তারপরে হচ্ছে চন্দ্র 3 ডিগ্রি 0 মিনিট থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত বৃষ রাশিতে। স্যার, 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রি স্যার। 3 ডিগ্রির পর থেকে, 3 ডিগ্রি 0 মিনিট থেকে 3 ডিগ্রি পর্যন্ত হচ্ছে বৃষ রাশি, হচ্ছে চন্দ্রের তুঙ্গস্থ ভাব, মানে তুঙ্গস্থান। তারপরের যে অংশ পুরো 27 ডিগ্রি হচ্ছে আপনার তার মূল ত্রিকোণ। লিখলেন? জি স্যার। 3 থেকে 27। হ্যাঁ স্যার। 30। 3 ডিগ্রি 0 মিনিট থেকে, 3 থেকে 30। 3 ডিগ্রি 0 মিনিট থেকে, মানে 3 ডিগ্রি পর্যন্ত হচ্ছে তুঙ্গস্থান চন্দ্রের, এই বৃষ রাশি। 3 ডিগ্রির পরে 0 মিনিট থেকে পুরো 30 ডিগ্রি, ওই সময়টা মানে 3 ডিগ্রি 0 মিনিটের থেকে শুরু হচ্ছে, এবং
30 ডিগ্রি পর্যন্ত হচ্ছে তার মূল ত্রিকোণ। রবি লেখুন সিংহ রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। স্যার আর একটু বলেন স্যার, এটা রবি। রবি সিংহ রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। স্যার হয়েছে স্যার। বুধ লেখুন কন্যা রাশিতে 15 ডিগ্রি 0 মিনিট থেকে 27 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। স্যার এর আগে যে স্যার আমাদের বলছিল স্যার 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত স্যার। তার যেটা বলছে আমি এটাই বলছি। 15 ডিগ্রি 0 মিনিট থেকে যখন হবে, শুরু হবে, তখন এটা কত নম্বর হবে? 16 নম্বর না? জি স্যার। একটা ডিগ্রির ইয়ে কত, 60 মিনিট না? তা আমি 0 ডিগ্রিটাতে বলে দিচ্ছি না, আপনি যখন এমনিতে বলবেন তখন তো 16 ডিগ্রি থেকেই বলবেন, আর যখন আপনি ওইটার পূর্ণ ক্লাস করবেন তখন 0 ডিগ্রি থেকে আপনি লিখে রাখবেন না। কি মিলছে নাকি স্যার যেটা বলছে আমার কথা ভিন্ন হলো? স্যার এখানে আমরা লিখে রাখছিলাম মিলছে স্যার ষোলো মিলছে। থেকে 25 ডিগ্রি পর্যন্ত স্যার। হ্যাঁ, 16 থেকে 25 পর্যন্ত স্যার। 16 থেকে 27 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে 16 স্যার। না, 15 ডিগ্রি 0 মিনিট থেকে 27 ডিগ্রি পর্যন্ত। এবার শুক্র লেখন তুলা রাশিতে 15 15 ডিগ্রি 0 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। স্যার 15 ডিগ্রি 0 মিনিট থেকে 27 ডিগ্রি পর্যন্ত স্যার। 30 ডিগ্রি 30 ডিগ্রি। 30 স্যার। স্যার হয়েছে স্যার। তারপরে হচ্ছে বৃহস্পতি ধনু রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। দেখছি স্যার। তাইলে 7টা গ্রহ হয়ে গেল। সবার লেখা হইলো? এবার হচ্ছে আমরা কেন মূল ত্রিকোণটা শিখবো। ছয়টা হয়েছিল স্যার। হ্যাঁ বলুন। 7টা হয়নি? কোনটা বাকি রইলো? মঙ্গল, চন্দ্র, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি। শনি স্যার, শনি বাকি আছে স্যার। হ্যাঁ, শনিবার কি আছে? কুম্ভ রাশি 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত।
তাহলে রয়ে গেল আপনার কোনটা, একদিন শনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শনি রয়ে গেছে। শনি কুম্ভ রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ। তবে 7টা গ্রহ হলো। স্যার প্রণাম নেবেন, হ্যাঁ স্যার। মঙ্গলটা বলেন স্যার, মঙ্গলটা লিখতে পারিনি। মঙ্গল হচ্ছে মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত। পুরোটা আর এক ব্যক্তি হবে। এবার মুসলিম। রাহু লেখুন। রাহুও মূল ত্রিকোণস্থ হয় আপনার এই কুম্ভ রাশিতে, আর কেতু মূল ত্রিকোণস্থ হয় সিংহ রাশিতে। কেতু কত ডিগ্রি হবে স্যার? ওই 20 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 20 ডিগ্রি। আর কুম্ভতে রাহু স্যার। কুম্ভতে রাহু আর সিংহে কেতু। স্যার রাহুর ডিগ্রিটা স্যার? 0 থেকে 20 ডিগ্রি। 20 ডিগ্রি। কথা কেটে যাচ্ছে। 0 থেকে 20 ডিগ্রি রাহু কুম্ভে হ্যাঁ তুঙ্গস্থ স্যার। হয়। তারা কুম্ভে লেখা হলো রাহু। সবার? হ্যাঁ লেখা হয়েছে স্যার। জি স্যার। প্রদীপ বাবু, আপনার আওয়াজ তো ক্লিয়ার হচ্ছে না, আপনি মাঝে মধ্যে কথা বলছেন, কি বলছেন কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কি স্যার ইয়ে 0 থেকে 30 ডিগ্রি, 0 থেকে 30 ডিগ্রি হবে ত্রিকোণ? 0 থেকে 20 ডিগ্রি, 0 থেকে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। রাহু রাহু। তা আমি কি বলছি? একটা রাহুই তো বলছি। উনি তো রাহুই বলছে, একটা কথাকে এতবার ঘুরেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি ইয়ারফোন লাগান না কেন? যেহেতু আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, আপনি ইয়ারফোন ব্যবহার আচ্ছা করুন, আচ্ছা হোক। অথবা মানে ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করুন। আপনি এগিয়ে যান স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই মূল ত্রিকোণটা স্পেশালি একটা ক্লাসে কেন শিখবো? এটার কারণ হচ্ছে গ্রহ যখন মূল ত্রিকোণে থাকে তখন সে যে রাশিতে মূল ত্রিকোণস্থ হয় এবং তার যদি অপরাপর কোনো রাশি থাকে, সেই রাশিদ্বয়ের বা সেই রাশির শুভফল সে দিতে পারে। অর্থাৎ শুভফল বলতে ওই রাশির যে কারকতা, সেই কারকতা অনুযায়ী সে ফলাফল পরিপূর্ণরূপে ফলাফল দিতে সমর্থ হয়। এটা হচ্ছে তার ক্ষমতা। অর্থাৎ ধরেন রবি, আমি রবিটাকে বাদ দিচ্ছি, যেমন শনিটাকে ধরছি। কারণ শনির হচ্ছে দুটি ভাব আছে। শনির হচ্ছে কুম্ভ রাশির অধিপতি এবং মকর রাশির অধিপতি। এখন শনি যদি মূল ত্রিকোণস্থ হয় তাহলে সে মকর রাশিরও শুভফল দিতে পারে এবং কুম্ভ রাশিরও শুভফল দিতে পারে। শুভফল বলতে কি বোঝাচ্ছে? শুভফল বলতে হচ্ছে ওই রাশির যে কারকতা, মকর রাশির যে কারকতা, সেই কারকতায় সে পরিপূর্ণরূপে ফল দিতে সমর্থ হয়। একটু মিউট করেন, মিউট করেন, তারা ক্লাসে সমস্যা হয়। সম্পাদি, আপনার মিউট করুন। উনি বাসন মাজতেছে, আমাদেরকে সবাইকে শোনাচ্ছে আর কি। ঠিক আছে। সম্পাদি, আপনি মিউট করুন। আজকে ক্লাসে বিঘ্ন হচ্ছে বেশি। হ্যাঁ, শুরুতেই আপনি তো এগিয়ে মঙ্গল। যান স্যার।
হ্যাঁ, তাইলে যেটা বলছিলাম, শনি যখন কুম্ভ রাশিতে মূল ত্রিকোণস্থ হয় তখন সে কুম্ভ রাশি এবং মকর রাশি এই দুইটা রাশির আপনার সর্বোচ্চ যে ফলাফল তার কারকতা অনুযায়ী সেটা দিতে সে সমর্থবান হয়, তার সেই ক্ষমতা, তার সেই অধিকার বলেন বা সামর্থ্য বলেন সবকিছু পরিপূর্ণরূপে সে পেয়ে থাকে। তার কারণ হচ্ছে মূল ত্রিকোণ মানে হচ্ছে আনন্দময় স্থান। আমরা ত্রিকোণ শব্দের অর্থ জানি, ত্রিকোণ মানে ত্রিকোণ বোঝা যাচ্ছে গ্রহের যে শান্তি, ঠিক আছে। আমরা বাপ বিচারে যখন দেখবো ত্রিকোণ, তখন আমি বলেছিলাম গত ক্লাসে আপনাদেরকে, কেন্দ্র হচ্ছে আমাদের সুখ আর ত্রিকোণ হচ্ছে আমাদের শান্তি। তো মূল ত্রিকোণ যখন গ্রহ থাকে তখন সে আনন্দময় স্থানে থাকে, মানে সে আনন্দে থাকে। আর আনন্দে যখন থাকে তখন তার যতটুকু সামর্থ্য আছে তার কারকতা অনুযায়ী সেই সামর্থ্যের সবটুকু সে উজাড় করে দিতে পারে। এখন শনি যখন কুম্ভ রাশিতে থাকবে তখন সে মকর রাশির পরিপূর্ণ ফলাফল দেবে এবং কুম্ভ রাশির পরিপূর্ণ ফলাফল দেবে। এটা কিভাবে দিবে? সেটা দিবে হচ্ছে লগ্ন সাপেক্ষে শনি ওই মকর রাশির যে কারকতা হবে, অর্থাৎ মকর রাশিতে যে ভাব হবে, তারপরে কুম্ভ রাশি যে ভাব হবে, সেই ভাবের কারকতা অনুযায়ী সে পরিপূর্ণ ফলাফল দিয়ে দিয়ে থাকবে। এবং সেই পরিপূর্ণ ফলাফলটা কিরকম হবে সেটা হচ্ছে শনির কারকতা অনুযায়ী। এখন শনির কারকতা কি? শনির কারকতা, শনি হচ্ছে দুঃখদাতা, দুঃখ, মৃত্যু, বিপদ, কষায়, রসধাতু, ঠিক আছে। এই হচ্ছে শনির কারকতা। এই যে শনির কারকতা, সেই শনির কারকতা অনুযায়ী, নিজস্ব কারকতা অনুযায়ী সে সর্বোচ্চ ফলাফল আপনাকে বা ব্যক্তিকে দিয়ে থাকবে। দেবাশিস বাবু, হিমাংশী বাবু, স্বপন দা, আপনার মিউট করে ফেলুন, প্রয়োজনে আনমিউট করবেন। তদ্রূপ মঙ্গল যখন আপনার তার মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশি, তো এই মেষ রাশিতে যখন মঙ্গল থাকবে আপনারা খেয়াল করবেন এখানে ডিগ্রি বলা হয়েছে 0 থেকে 12 ডিগ্রি। শনির ক্ষেত্রে কুম্ভ রাশিতে বলা হয়েছে 0 থেকে 20 ডিগ্রি। যখন গ্রহটি মেষ রাশিতে মঙ্গল থাকলো, কিন্তু 0 থেকে 12 ডিগ্রির মধ্যে যখন থাকবে তখনই সে সর্বোচ্চ মানে ফলটা দিবে আর কি। মানে মূল ত্রিকোণ অস্ত সে কিন্তু পুরো রাশিতে হচ্ছে না, পুরো 30 ডিগ্রিতে হচ্ছে না, সেটা হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি, 0 থেকে 12 ডিগ্রি পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে মূল ত্রিকোণস্থ হচ্ছে। যখনই এখানে মূল ত্রিকোণস্থ হচ্ছে মঙ্গল, তখনই সে ওই মেষেরও শুভ ফল দিবে, মানে সর্বোচ্চ যে ফলাফলটা ওই রাশির কারকতা অনুযায়ী সেই ফলাফলটা দেবে। এবং ওই বৃশ্চিকের যে কারকতা, সেই কারকতা অনুযায়ী সে তার সর্বোচ্চ ফলাফল প্রদান করবে। এখন যদি কারো এই আপনার যেমন কর্কট লগ্নের ক্ষেত্রে হচ্ছে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, এই বৃশ্চিকের অধিপতি মঙ্গল পঞ্চমপতি। সেই মঙ্গল যদি 0 থেকে 12 ডিগ্রিতে মূল ত্রিকোণস্থ হয় তাহলে কিন্তু পঞ্চমের যে পঞ্চম ভাবে হচ্ছে বিদ্যার ভাব, সন্তানের ভাব, ওই ভাবের যা যা কারকতা আছে সেই কারকতা অনুযায়ী কিন্তু মঙ্গল মেষে অবস্থান করে সর্বোচ্চ ফলাফল দিতে সমর্থ হবে। আবার একই সাথে পঞ্চম হচ্ছে আপনার দশমপতি মঙ্গল, সেই দশমেরও সর্বোচ্চ শুভফল বা সর্বোচ্চ যে ফলাফল ওই মেষ রাশির, সেই ফলাফল দিতে সে সমর্থ পারেন। কিভাবে সমর্থন দেবে? ওই গ্রহটার কারকতা অনুযায়ী। মঙ্গলের কারকতা কি? মঙ্গল কঠোর পরিশ্রমের কারক। মঙ্গল হচ্ছে সেনাপতি, নাছোড়বান্দা। যুদ্ধে জয় লাভ করা না করা পর্যন্ত সে কিন্তু মানে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। তো সেক্ষেত্রে একজন কর্কট লগ্নের যে ব্যক্তি, সেই ব্যক্তির মঙ্গল যদি মূল ত্রিকোণস্থ হয় তাহলে সে কিন্তু ওই বিদ্যায় যদি কোনো একটা টার্গেট তাকে ধরিয়ে দেওয়া যায় বা সে নিজে বিদ্যায় যখন উচ্চশিক্ষায় ব্রতী হবে তখন কিন্তু সে তার লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত সে থামবে না, ঠিক আছে। এবং জয়ন্তদা, একটা একদম, কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই আপনি যেটা একটু আগে বললেন, যে এটা যেমন মঙ্গলের সে মেষে তুঙ্গস্থান আছে, কিন্তু মঙ্গল বৃশ্চিকেরও অধিপতি। হ্যাঁ, তো মঙ্গল যখন মেষে তুঙ্গস্থানে থাকে তখন সে বৃশ্চিকও শুভ ফলক দিবে। হ্যাঁ, তুঙ্গস্থান না, মূল ত্রিকোণ আবুল হোসেন ভাই। মূল ত্রিকোণ, জি, মূল ত্রিকোণ যখন থাকবে তখন সে বৃশ্চিকও শুভ ফল দিবে, এবং ওই হ্যাঁ, ডিগ্রির অবস্থানরত অবস্থায়, ওই তাই তো? ডিগ্রির অবস্থান পর্যন্ত আপনার আচ্ছা।
এটা মূল ত্রিকোণে যখন গ্রহ থাকে তখন সে তার মানে যে রাশিতে অবস্থান করছে সেই রাশির এবং অপর কোনো রাশির যদি অধিপতি সে হয়ে থাকে। রবিচন্দ্র কিন্তু একটা রাশির অধিপতি, জি জি, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওকে। ওই যে গ্রহগুলা দুটি রাশির অধিপতি সে দুটি ভাবেরই আপনার শুভ ফল। শুভ ফল বলতে ওই ভাবের কারকতা অনুযায়ী শুভ ফল। সেটা যদি অষ্টম ভাব হয় তাহলে কিন্তু শুভ ফল হবে না, সেটা কিন্তু মানে অষ্টম ভাব থেকে যা যা বিচার করা হয় ভাবের কারকতা অনুযায়ী সর্বোচ্চ ফল যেটা আর কি সেটা দিবে। আমার এখানে প্রশ্ন জয়ন্ত স্যারের কাছে, হ্যাঁ যেমন বলুন। এই যে আবুল ভাই যেটা বললেন যে মঙ্গল মূল ত্রিকোণে আছে মেষ রাশিতে, আর সে সাথে সাথে মানে কালপুরুষের রাশি অনুযায়ী অষ্টম ভাবস্থ মঙ্গলের ফলাফল দিয়েছে, তাইলে কি সে অষ্টম ভাবস্থ মঙ্গলের নেগেটিভ রেজাল্ট দেবে? হ্যাঁ অবশ্যই। এখানে যদি ব্যক্তির রাশি লগ্নটা হয় মেষ লগ্ন, ঠিক আছে, আপনার ভালো প্রশ্নটা আনছেন। ব্যক্তির যদি মেষ লগ্ন হয় তাইলে 0 থেকে 12 ডিগ্রিতে মঙ্গল আছে লগ্নপতি। লগ্নপতি হিসেবে সে মানে ওই মঙ্গল তাকে সম্পূর্ণ পরিপূর্ণরূপে শুভ ফল দেবে। শুভ ফল হিসেবে মানে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, ঠিক আছে, অর্থ বিত্ত সুখ শান্তি, লগ্ন থেকে আমরা যা বিচার করি আর কি, ঠিক আছে। আর অষ্টম ভাব হচ্ছে সমস্যার জায়গা, কাজেই সে যতটা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে আবার ঠিক ততটা সমস্যাও পাবে কিন্তু, ঠিক আছে। অষ্টম ভাবে কালকথনে যে যা যা সমস্যা তার প্রাপ্তি সেই পরিপূর্ণরূপে সে সমস্যাটাও পাবে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু প্রশ্নটা আপনাদের কাছ থেকে আসার দরকার ছিল, আমি নিজেই করলাম, ঠিক আছে। হ্যাঁ দাদা প্লিজ আচ্ছা কন্টিনিউ। আচ্ছা, তাইলে শনি গেল, মঙ্গল গেল, এবার আমরা চন্দ্র যদি বিচার করি। চন্দ্র হচ্ছে 3 ডিগ্রি 0 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বৃষ রাশিতে সে মূল ত্রিকোণস্থ হয়। তো চন্দ্রেরও বৃষ রাশিতে তার নিজ রাশি না, কিন্তু এখানে সে মূল ত্রিকোণস্থ হয়। আবার চন্দ্রের নিজ রাশি হচ্ছে কর্কট রাশি। তাইলে চন্দ্র কিন্তু যখন মূল ত্রিকোণস্থ হয় তখন কিন্তু সে দুটি ভাবের শুভ ফল বা সর্বোচ্চ ফল প্রদান করে থাকে তার কারকতা অনুযায়ী। একটা কথা মনে রাখবেন, গ্রহের কারকতা এবং ভাবের কারকতা আমরা যখনই লগ্ন নির্ণয় করে ফেলবো, মানে আমরা যখন রাশিচক্রে লগ্ন বসিয়ে দেব তখন কিন্তু সেটা আর আহ, রাশি হিসেবে গণনা করা হবে না, সে ভাব হিসেবে গণনা করা হবে। ওই ভাবের কারকতা অনুযায়ী গ্রহটি ফলাফল দিয়ে থাকবে। এবার রবি দেখুন, রবি কিন্তু একটি রাশির অধিপতি, শুধুমাত্র সিংহ রাশির অধিপতি। কাজে রবি যখন মূল ত্রিকোণস্থ হয় তখন সে কিন্তু সিংহ রাশির কারকতা এবং তার নিজের যে কারকতা সেই দুটি কারকতার সংমিশ্রণে সর্বোচ্চ শুভফল বা সর্বোচ্চ ফলাফল প্রদান করে থাকে। বুধ হচ্ছে, বুধের কিন্তু তুঙ্গস্থান এবং মূল ত্রিকোণ একই জায়গায়। সেই কন্যা রাশি হচ্ছে তার তুঙ্গস্থান এবং মূল ত্রিকোণ, কিন্তু 0 থেকে 15 ডিগ্রি হচ্ছে তার তুঙ্গস্থান, আর 15 ডিগ্রি 0 মিনিট থেকে 27 ডিগ্রি পর্যন্ত হচ্ছে তার মূল ত্রিকোণ। আর তারপরে বাকি যে 3 ডিগ্রি থাকলো সেটা হচ্ছে তার স্বক্ষেত্র, ঠিক আছে। এই কন্যা রাশিতে বুধের কিন্তু তিনটা অবস্থান, একটা হচ্ছে তুঙ্গস্থ, একটা হচ্ছে মূল ত্রিকোণ, আর একটা হচ্ছে স্বক্ষেত্র। এই এই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। বুধ যখন এই কন্যা রাশিতে মূল ত্রিকোণস্থ হবে তখন কিন্তু সে তার অপর যে রাশি মিথুন রাশি সেই মিথুন রাশিরই কিন্তু সর্বোচ্চ শুভফল প্রদান করে থাকবে। তেমনিভাবে শুক্র যখন তুলা রাশিতে অবস্থান করবে তখন মূল ত্রিকোণস্থ হবে নির্দিষ্ট ডিগ্রিতে, এবং সে কিন্তু তখন বৃষ রাশির সর্বোচ্চ যে ফলাফল কারকতা অনুযায়ী সেটা সে প্রদান করতে সমর্থ হবে। তারপরে আছে বৃহস্পতি। বৃহস্পতি ধনু রাশিতে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণস্থ হবে, এবং সে যখন আহ, ওই অবস্থায় থাকবে তখন মীন রাশিরও ওই আহ, লগ্ন সাপেক্ষে যে বাবের কারক যে বাব পড়বে সেই বাবের কারকতা অনুযায়ী সে ধনুরাশি এবং মীন রাশি দুটি রাশির সর্বোচ্চ ফলাফল প্রদান করে থাকবে। এখানে আমরা রাহু এবং কেতুকে এনেছি। রাহু কেতু কিন্তু নিজস্ব ভাব নেই, সে কোনো রাশির অধিপতি না। তাহলে আমরা ধরে নিতে পারি রাহু কেতু যখন আপনার আমরা লগ্ন বিচার করব তখন উপস্থিত যে ভাব পাবে, অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণস্থ, সেটি তৎকালীন সময়ে যে ভাব আমরা পাবো সেটা পঞ্চম ভাব বলে পঞ্চমের ফল,
অষ্টম হলে অষ্টমের ফল, নবম হলে নবমের ফল, এরকম ভাবে সে ফলাফল প্রদান করবে। কেতুও তদ্রূপ, কেতুর অবস্থান যে ভাব হবে সেই ভাবের কারকতা অনুযায়ী আমরা তার ফলাফলটা বিচার করে নেব। যদি ভাব শুভ হয় ফলাফল শুভ হবে, আর যদি ভাব অশুভ হয় তাহলে ফলাফল অশুভ হবে। এবার আমি কিন্তু আপনার দুটি ক্লাস আগে বলে দিয়েছিলাম যে ভাবের যে বিচার আমরা করব সেখানে সর্বোচ্চ শুভ ভাব হচ্ছে 1, 4, 5, 9। সবার নোটে আছে তো সেটা? লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এই চারটি ভাব হচ্ছে সর্বোচ্চ শুভ ভাব। জি স্যার। ঠিক আছে, আমরা কেন্দ্র ভাব পেয়েছিলাম 1, 4, 7, 10, এই এই চারটে হচ্ছে কেন্দ্র ভাব, আর 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ ভাব। তো বাপ কোনটা কোনটা বললেন স্যার? 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র ভাব, 1, 5, 9 তিনটা হচ্ছে ত্রিকোণ ভাব। 1, 4, 9 1, 5, 9 1, 5, 9 ত্রিকোণ ভাব। হ্যাঁ, আর 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র। আর শুভ এই ভাব 1, 4 স্যার। 1, 4, 7, 10 এটা তো গত ক্লাসের আগের ক্লাসে জি দিয়েছি, তো একটা জি স্যার। ক্লাসকে কাভার না করলে কি করে পারবেন? ঠিক আছে স্যার। এইবার হচ্ছে এই যে 4টার 3টে 7টা ভাব, তার মধ্যে 1, 4, 5, 9, 1, 4, 5, 9 এই 4টা ভাব হচ্ছে সর্বোচ্চ শুভ ভাব। এবার যদি ধরুন রবি, আমি প্রথম থেকে বলছি, রবি যদি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে থাকে, লগ্ন সাপেক্ষে লগ্নে থাকে, লগ্ন সাপেক্ষে পঞ্চমে থাকে, লগ্ন সাপেক্ষে নবমে থাকে, এই চারটি ভাবে থাকে, তাইলে ব্যক্তির জীবন একেবারে পরিপূর্ণ হবে কিনা সেটা বলুন। কারণ রবি তো হচ্ছে প্রকাশের কারক। সূর্য উদিত হলে সকল অন্ধকার দূর হয়ে যায়, ঠিক আছে? সারা রাত্র অন্ধকার, কিন্তু যখন সূর্যোদয় হয় তখন কিন্তু অন্ধকার দূর হয়ে যায়। তেমনি ভাবে একজন ব্যক্তির জীবনে যখন সূর্য ভালো অবস্থানে থাকে তখন তার জীবন প্রকাশিত হয়ে যায়। আমরা তো এই জ্যোতিষ বিষয়ে যেটা করি, ভাব এবং গ্রহের কারকতা অনুসারে ব্যক্তির শুভাশুভ নির্ণয় করি এবং শুভাশুভটা আমরা ফলাদেশ করি আর কি। এখানে কিন্তু সম্পূর্ণরূপে বাস্তবিকতার সাথে এটার একটা ইয়ে আছে। অনেকে বলে যে গ্রহ কিভাবে ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে। তো আমরা কিন্তু ওই রাশিচক্রটা আমরা প্রথমেই বলেছিলাম যে 360 ডিগ্রি গোল যে রাশিচক্র মহাকাশে, যেটা হচ্ছে 8 ডিগ্রি চৌড়া, 8 ডিগ্রি উত্তরে, 8 ডিগ্রি দক্ষিণে, 8 ডিগ্রি এবং 16 ডিগ্রি চৌড়া, 360 ডিগ্রি গোল যে মহাকাশ, সেই মহাকাশের অভ্যন্তরে যেই 27টি নক্ষত্রপুঞ্জ এবং 9টি গ্রহ আছে, এগুলো নিয়ে আমাদের বিচার। এর বাইরে কিন্তু আমরা বিচার করছি না। এটি হচ্ছে মানবের উপর প্রভাব বিস্তার করে, এটি পৃথিবীর উপর প্রভাব বিস্তার করে, এবং প্রভাব যে বিস্তার করে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ চন্দ্রের প্রভাব তো আমরা জানি, সেটা বিজ্ঞান স্বীকার করেছে। এখন অন্যান্য গ্রহের যে প্রভাব, সেই গ্রহের প্রভাবগুলা আমরা আসলে কি বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত স্বীকার না করছে ততক্ষণ মানি না। কিন্তু বিজ্ঞান হচ্ছে কি পাশ্চাত্য, আর পাশ্চাত্য তো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। আর আমাদের যে গভর্নমেন্ট ব্যবস্থা, তো সেখানে তো ওই আমাদের জ্যোতিষবিদ্যাটাকে বা অ্যাস্ট্রোনমিটাকে সেইভাবে আর ফলিত জ্যোতিষের তো কোনো আনুষ্ঠানিক শিক্ষাই নেই, কি ভারত কি বাংলাদেশ উপমহাদেশের কোথাও বা বিশ্বের কোথাও, মানে এটার কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেটা হওয়ার কথা ছিল, কিন্তু এখনো এটা হয় নাই। কাজে এটা বিজ্ঞান আপনি প্রমাণ করবেন কিভাবে? প্রমাণ করার জন্য তো কোনো অফিসিয়াল, যদিও আমরা মানি, কিন্তু অফিসিয়াল কোনো থিওরি আমরা নাই, ঠিক বা স্বীকৃতি নাই। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভাবটাকে দেখি, আমরা লগ্ন নির্ণয় করি নির্দিষ্ট গণিতের ভিত্তিতে, সেই গণিতের ভিত্তিতে আমরা ওই ভাব নির্ণয় করি। লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, 4টা শুভ ভাব, সেই সাথে 12টি যে ভাব আছে সেই ভাব আমরা নির্ণয় করি, এবং সেই ভাবে গ্রহের অবস্থান, গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে আমরা তার শুভাশুভ নির্ধারণ করে একটা ফলাদেশ প্রদান করি। এবং সেটা বলতে গেলে কি, যদি একজন জ্যোতিষ
ভালো বিচার করতে পারি, তাহলে সেটা শতভাগই ফলদায়ী হয়, মানে যা বলেন সেটাই ফলদায়ী হয়। এই জ্যোতিষবিদ্যাকে প্রথম ক্লাসে বলা হয়েছে, যেহেতু সেটা বেদবিদ্যা, মানে বেদের জ্ঞান চক্ষু বলা হয়েছে, বেদের নির্মল চক্ষু বলা হিমাংশু হয়েছে। বাবু মিউট করুন, হিমাংশু বাবু মিউট করুন। বেদের নির্মল চক্ষু বলা হয়েছে, কাজেই এই জ্যোতিষবিদ্যা কিন্তু বেদ কিন্তু মানে কোনো অপৌরুষেয়, সেটা কোনো পুরুষের বাণী নয়। যেহেতু এটা ঈশ্বর প্রদত্ত, বেদের সমস্ত শ্লোক ঋকগুলা ঈশ্বর প্রদত্ত, কাজেই এই বেদের চক্ষু আমার যদি হতে চায়, আপনার যদি মানে করতে চান, তাহলে কিন্তু অতীন্দ্রিয় বিদ্যা লাগবে, সেটার জন্য সাধন ভোজন লাগবে। এখন সাধন ভোজন তো বহুবিধ আছে, তার মধ্যে একটা হচ্ছে যেমন যেমন ধরুন, আমরা তো কথা বলি, আমি বলে দিলাম যে দেবাশিস রায় আপনার রাশিচক্র বিচার করে বলেন, দেবাশিস রায় আপনার কিন্তু প্রথম সন্তানটি পুত্র সন্তান হবে। এই যে আপনি কথাটা বললেন, আপনার কথা তখনই তো সত্য হবে যখন ব্যক্তি জীবনে আমরা তার চর্চা করব আর কি। ব্যক্তি জীবনে যদি আমরা কথা দিয়ে কথা না রাখি, আমি দেবাশিস বাবুকে কথা দিলাম যে আমি আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব, কিন্তু আমি সহযোগিতা করলাম না, পরবর্তী দেখা গেল মানে আমি আর যোগাযোগ রাখছি না, ঠিক আছে, আমি পিছনে ফিরে যাচ্ছি, ব্যক্তিগত আহ, সত্যনিষ্ঠতার জীবন আমরা অতিবাহিত করছি না। তো সেই ক্ষেত্রে আমার কথা কি করে সত্য হবে? যদি আমার বাণী, আমি বললাম যে সকাল 8টায় আমি ক্লাসে থাকবো, আমি বলছি, আমি আপনাদেরকে বলছি না কিন্তু, আমি বললাম যে কালকে সকাল 8টায় ক্লাস নেবো, আমি যদি সকাল 8টায় ক্লাসে উপস্থিত থাকি, তবেই না আমার কথা আমি যখন বলবো অন্যকে যে আপনার জীবনে এটা ফলদায়ী হবে। তো আপনারা যারা আছি অ্যাস্ট্রোলজার, আমরা চেষ্টা করব আমরা ব্যক্তি জীবনে যে কথা কমিটমেন্ট মানুষকে করব, সেটা যেন আমরা সত্যে পরিণত করতে পারি। যদি সেটা সত্যে পরিণত করতে পারি, তবে আমাদের বাণীর দৃঢ়তা প্রতিষ্ঠিত হবে। আর যত আমাদের বাণীকে আমরা যত দৃঢ় করব, ততই আমাদের কথা ফলদায়ী হবে। সেই মানে অতীন্দ্রিয় সত্তার সাথে আমরা যখন নিজেকে যুক্ত করতে পারবো, তখনই কিন্তু আমরা সেই ওই রাশিচক্রটাকে দেখে, লগ্নচক্রটাকে দেখে আমরা ব্যক্তির এভরিথিং মানে ওই সেই বেদের চক্ষু দিয়ে আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে, তখন আমরা যা বলবো মোটামুটি সেটা সত্য হবে। তো সেইভাবে আপনার ব্যক্তির সত্যে প্রতিষ্ঠিত হওয়া দরকার। ঠিক আছে, সত্য কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সত্য এক। আপনার এমন কোনো ধর্ম পাবেন না যে ধর্মে বলা হয়েছে যে মিথ্যা কথা বলা মানে মহাপুণ্যি। আবুল হোসেন ভাই, সেটা কি বলা আছে কোনো ধর্মে? না কিছু না, এটা বেসিক কোনো জিনিস ধর্মেই আছে। বলা নেই। জি। হ্যাঁ, কিছু বেসিক জিনিস আছে। আপনি অন্যের দ্রব্য হরণ করা, সেটা কিন্তু কোনো ধর্মে বলেনি যে আপনি অন্যের দ্রব্য হরণ করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যারা আমরা যারা জ্যোতিষ, আমাদের কিন্তু এই বিষয়গুলোকে খুব বেশি রকম মানতে হবে। কারণ আমরা তো মানুষকে পরামর্শ দেব, আর আমরা যদি নিজেরাই এগুলো জীবনে চর্চা না করি, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যেটা বলছিলাম, আমি 9টা গ্রহের তো অবস্থান ভিত্তিতে বলছি, এবার আমরা একটা রাশিচক্র অঙ্কন করব। আপনারা নিজে নিজে প্রত্যেকের খাতায় রাশিচক্র অঙ্কন করেছেন তো? হ্যাঁ, করেছে। সবার খাতায় রাশিচক্র অঙ্কন করেছেন? জি স্যার। এবার একটা জন্ম তারিখ বলুন। আপনারা চিনেন এরকম কারো জন্ম তারিখ বলুন, তাহলে এটা হচ্ছে কি, আমি এইভাবে নিচ্ছি এই কারণে, তাহলে সুবিধা হবে। মানে আমরা এই যে মূল ত্রিকোণটা আমরা জানলাম, তার যে আহ, তত্ত্বটা জানলাম, মূল ত্রিকোণে গ্রহ কিভাবে ফলদায়ী হয়, এই যে তত্ত্ব জানলাম, সেটা বাস্তবে সত্য না মিথ্যা, এটা আমরা অনুধাবন করতে পারবো। সেক্ষেত্রে আপনারা নিজেদের পরিচিত কারো স্যার জন্ম স্যার তারিখটা বলুন। আমি চার একটা ছক দিয়ে ফেব্রুয়ারি দিই। 1999। কে বলছেন? 4 ফেব্রুয়ারি 1999, অনির্বাণ। 4 ফেব্রুয়ারি 1999। 1999। সময় কয়টা? ভোর ভোর 5টা। ভোর 5টা। স্থান কোন জায়গায়? সিলেট। সিলেট। আপনারা সবাই নিজের একটা, যাদের কাছে অ্যাপস আছে তারা বের করে নিন।
এবার বলবো বার, বলেন তো কি বার? যিনি তারিখটা বললেন, বার কি? অনির্বাণ বাবু বারোটা বলে দেন। বার সম্ভবত বৃহস্পতিবার, আমি দেখতে হবে। হ্যাঁ, বৃহস্পতিবার? বৃহস্পতি। তাইলে তো আপনার আগের দিন চলে যাবে। যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রে, না বুধবার দিবাগত রাত্রে? আমি একটু একটু দেখিনি, একটু দেখে দিচ্ছি। ভোর 5টা তো? হ্যাঁ, ভোর 5টা, মানে 3 তারিখ রাত্রি হলে আপনার, আমরা মতে আর কি, আমাদের হ্যাঁ হ্যাঁ, তাইলে হিন্দু তাইলে তো শাস্ত্র মতে, বুধবার। হিন্দু শাস্ত্র মতে হিন্দু শাস্ত্র মতে মনে করেন 5টা হলেই তো মনে করেন পরের দিন হয়ে যায়। সেটা বুঝতে পারছি, সেটা বলছি। সে দিবার বারটা কি ছিল? বুধবার ছিল। একটু নিরুদ্দান, দেখতে হবে উনি আমাকে। বলছে 3 তারিখ দিবাগত রাত্রে, 4 তারিখ ঠিক ঠিকই আছে। এটা হ্যাঁ, ভোরবেলা। হ্যাঁ, তাহলে বৃহস্পতিবার হয়। হ্যাঁ, বুধবার দিবাগত রাত্র হবে। ঠিক আছে। কিন্তু জ্যোতিষ মতে বার হবে বুধবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবার লগ্ন কি বেরোলো দেখুন তো। লগ্ন ধনু লগ্ন। ধনু। ধনু লগ্ন। কিন্তু এখানে কি কোনো গ্রহ মূল ত্রিকোণে আছে? কোন গ্রহ মূল ত্রিকোণে নাই। আছে, কেউ পেলেন? না, নাই। না, নাই। তাইলে আমরা এই চার্টটা আমাদের কোনো আজকের বিচারে কোনো কাজে কাজে আসবে না। আসছে না। হ্যাঁ। স্যার আমি একটা বলি। হ্যাঁ আমার বলুন। জানা মতে হ্যাঁ, 19/1/1971। এটা 19/1/1971 সময়। হ্যাঁ, আ- সময় সকাল আ- 7টা 10। 7টা 10, হ্যাঁ, বরিশাল। সময় এই দিন স্যার। ওইখানে রাহু আছে। শুধু রাহু আছে। রাহু, শুধু রাহু মূল ত্রিকোণে আছে। আচ্ছা, এটা নিচ্ছি। যদিও আসলে 7টি গ্রহ দিয়ে, প্রধান যে 7টি গ্রহ সেটা দিয়ে বিচার করলে সবচেয়ে ভালো হতো, কারণ রাহু তো কোনো ভাবের অধিপতি না। তো রাশিচক্রটা সবাই পেয়েছেন তো? লিখে দিন স্যার। রাশিচক্র লিখেছেন, অঙ্কন করেছেন তো? হ্যাঁ স্যার। তাইলে এটা যেহেতু মানে রাহু কোনো ভাবের কারক না, লগ্ন লেখুন মকর। লগ্ন মকর। জি স্যার। আর রাহুর অবস্থান হচ্ছে দ্বিতীয়, মানে কুম্ভে। লিখলেন? জি স্যার। এবার আমাদের রুলসটা কি? আমাদের রুলসটা হচ্ছে, গ্রহ যখন মূল ত্রিকোণ থাকে তখন সে তার ভাবের সর্বোচ্চ ফলাফল প্রদান করে থাকে। ঠিক আছে তো? তো জি স্যার। এখন এটা হচ্ছে কি, দ্বিতীয় ভাবে আছে, লগ্নের দ্বিতীয় ভাবে আছে। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। তাহলে ব্যক্তির ধনের অবস্থাটা কি হবে? ভালো হবে। ভালো হবে না স্যার? জি স্যার। সর্বোচ্চ ফল দেবে, সর্বোচ্চ ফল দেবে, তাহলে ভালো হবে না কেন? স্যার অবশ্যই ভালো এখানে হবে। অবশ্যই ভালো হবে। অবশ্য স্যার অশুভ ফলটা দিবে স্যার, ধর্মভাবে রাহু তো শুভ ফল দেয় না স্যার। কেন্দ্রে বসে আছে স্যার। না না, কেন্দ্রে না। এখানে উনি যে প্রশ্নটা আনছে সেটা ঠিকই আছে। রাহুর হচ্ছে মানে তার ভাবের কারকতা এবং গ্রহের কারকতা।
এই দুটি বিষয়। আম, গ্রহের কারকতা, রাহুর যে কারকতা, সেই কারকতায় রাহু কিন্তু অর্থ দেয়। অর্থ যে দেয় না সেটা না, অর্থ দেয়। আপনি সে ধনবান হবে, এটা আপনি লিখুন। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের আত্মীয় কুটুম্ব পরিবারের ভাব। আত্মীয় কুটুম্ব পরিবারের ভাব, সেখানে সে ধন দিবে। প্রথম বিষয়টা হচ্ছে সে ধন প্রাপ্ত হবে ব্যক্তি, ঠিক আছে। এইবার দ্বিতীয় ভাব হচ্ছে মানে দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্য বিচার করি। তো সেই বাক্য, ব্যক্তি ভালো বাক্য বলতে পারবে, এটাও ঠিক আছে, একটু কিন্তু চাটুকারও হবে স্যার, হুম। হ্যাঁ, একটু চাটুকার হবে আর কি, এই জন্য হ্যাঁ, সে হ্যাঁ, ব্যবসা চাটুকর বাণিজ্যটা হবে, ভালো হ্যাঁ, আবুল করতে হোসেন ভাই পারবে। এটা ঠিক বলছেন। সে ভালো বক্তা হবে, তার মুখে সে সুবক্তা হবে, কিন্তু তার অন্তরে আহ, যে বক্তব্যটা সেটা কিন্তু একটু ভিন্ন হতে পারে। অর্থাৎ সে একটু চালাকির আশ্রয় নেবে, আমরা শুধু এইটুকু বলতে পারি, একটু চালাকির আশ্রয় নেবে। আর একটা বিষয় যে ধনের যে ব্যাপারটা আছে, এই দ্বিতীয় ভাব হচ্ছে ধন সঞ্চয়ের জায়গা। তো ধন আহ, সঞ্চয়ের ক্ষেত্রে এই ব্যক্তি রাহুর কারকতা, যেটা যিনি প্রশ্ন করছেন যে দেবে না ধন, সে জায়গা হচ্ছে ওই রাহুর কারকতা হচ্ছে কি, একটু মোহটা বেশি। তো মোহ বেশি হওয়ার কারণে উনি ধন সঞ্চয়ের ক্ষেত্রে সেই মোহগ্রস্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে ওই রাহু অশুভ শক্তি যেহেতু, মানে ন্যায় অন্যায় এই জিনিসের বিচার অনেক ক্ষেত্রে ভুলে যেতে পারেন উনি। তো বিচার যখন মানুষ ভুলে যায় ধন সঞ্চয়ে বা ধন উপার্জনে, তখন কি হয়? তখন কিন্তু তার ধন হারিয়ে ফেলতে পারে। দেখা গেল, ধরেন একজন লোকের 50 লক্ষ টাকা আছে, ঠিক আছে। তো তিনি চিন্তা করলেন যে 50 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে লাভ নেই, আর ব্যাংকে রাখলে, পোস্ট অফিসে রাখলে খুব একটা লাভ পাওয়া যায় না। তার চেয়ে সুব্রত মল্লিক, অনির্বাণ দেব, দেবাশিস রায়, হিমাংশু মিত্র এরা আর শেয়ার নীরজ মার্কেটে চরণ, ঢুকবে স্যার। নিরাজ 3,000 টাকা, মানে 30,000 টাকা মাসিক একটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো অ্যাভেলেবল একটা অ্যামাউন্ট মাসে মাসে পেয়ে যাব। আর পায়ের উপরে পা তুলে খাবো, আমার কোনো ইনকাম করতে হবে না। তো টাকা উনি 5 জনকে দিয়ে দিল। এবার 5 জন নিয়ে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে তারা নিজেরা মার খেয়ে ফেললো, মানে ব্যবসায় তারা লস খেয়ে ফেললো, অথবা তারা নিজেরা টাকাটা মেরে দিল। তো কি হলো? মানে ওই যে রাহুর দন দেবে আবার দন নেবে, অশুভ শক্তি। তো সে সমুদ্র মন্থনে হচ্ছে অমৃতকে অমর হয়েছিল, কিন্তু অমরত্ব ভোগ করতে পারে নাই, তাকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল সুদর্শন চক্রধর বিষ্ণু। তো রাহুর কুপ্রভাবটা হচ্ছে এরকম। সুভাষ দা, এই ব্যক্তি কি চিনেন আপনি না? স্যার তিনি উনি কি সম্পদ নষ্ট করেছেন এরকম, মানে না স্যার, কোনো বলে সম্পদ নষ্ট করে নাই। অর্থ নষ্ট হয় নাই ওনার? উম, অর্থ, তার তার ইনকামই কম, তার নষ্টের কথা দিয়ে। না, ইনকাম কম বেশি প্রশ্ন না, বলছি মানে তার। হ্যাঁ হ্যাঁ, কিছু নষ্ট হয়েছে স্যার, কিছু হয়েছে। মানুষের ধার দেনা দিয়েছে, আর আর সেটা ফেরত দেয় না, কিন্তু ওই সুদের ব্যবসাটা কোনোদিন করে নাই সে। আপনার শুনেন, শুধু মানে গ্রহের কারকতা কি ওই একটা দুইটা জায়গায় সীমাবদ্ধ আছে? ধারত দিতেছে, ফেরত পায় নাই, কিন্তু ওই লোক হিসাবে সৎ আছে যথেষ্ট। আমি বলছি, আমি লোক হিসেবে কিরকম সেটা তো লগ্ন থেকে বিচার করবো, আমরা তো লগ্ন বিচার করছি না। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা বলছি যে তার অর্থ যেমন সে পাবে, তার অর্থ নষ্ট হবে। হ্যাঁ, নষ্ট তো হয়েছে, এটা ঠিক। হ্যাঁ, স্যার নষ্ট মিলে হবে, গেছে। সেটাই। আচ্ছা, এরকম কোন চক আপনাদের কাছে আছে যেটাতে মানে আমরা অন্য কোন গ্রহ মূল ত্রিকোণ আছে সেটা পাবো? কারো কাছে এরকম চক আছে? স্যার 31/3/1993 স্যার, একটা ডেট নেন। আপনারা এটাই বুঝতে পারছেন তো, রাহুর অবস্থানটা? হ্যাঁ স্যার, রাহুর অবস্থা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে কারণ পারছি হচ্ছে স্যার। মানে আমি উদাহরণটা দেওয়ার অর্থ হচ্ছে এটা যেন আপনারা বিচারটা মানে খুব শুধুমাত্র একটা অবস্থান থেকে বিচার কিভাবে করতে, আমি কিন্তু পূর্ণাঙ্গ চক বিচার করছি না এখানে, শুধুমাত্র মূল ত্রিকোণটা দেখে আমি বিচার করছি। কত তারিখ বললেন? স্যার 31, 31, 31/3, হ্যাঁ 31/3/1993। 31/3/1993। হ্যাঁ, রাত্রি 12টা 57 মিনিট। রাত্রি 12টা 57 মিনিট, তার মানে 00। হ্যাঁ, কোন জায়গায়? এটা কারেকশন করা আছে স্যার, এটা মাগুরা স্যার।
সুভাষদা কত ক্লাসে ছিলেন? সকালের স্যার ক্লাসে? গত ক্লাস আমি ছিলাম না, আমি স্যারের কাছে গেছিলাম, আর খুলনা ডাক্তার দেখাইতে গেছিলাম, আসতে আসতে আমার রাত্র ওই দিন আসতে পারিনি, পরের দিন আসছি। তখন তো আমি ওই ইতে ছিলাম, স্যারের কাছে রওনা দিচ্ছি 4টার দিকে আচ্ছা, মাগুরা বাগেরহাট। তো আসে না, অন্য কোন মাগুরার অন্য পাশাপাশি জেলা কি স্যার আছে? খুলনা, খুলনা লিখেন স্যার, খুলনা। যশোর গত যশোর ক্লাসে কিন্তু স্যার যশোর যশোর স্যার মাগুরা বলেছিলেন যশোর। যে ওই মকর লগ্নে রাহু ও মারক ফলদাতা, বলছিলেন না? জি স্যার, হ্যাঁ স্যার। শনি রাহু দুইটাই মারক ফলদাতা স্যার। হ্যাঁ, দুটি মারক ফলদাতা। তাইলে ওই যে আহ, এই এই যে লগ্ন চক্র আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু রাহু হচ্ছে দ্বিতীয় ভাবে আসে আছে। স্যার মারক মারক ফল দিবে স্যার। তো মানে সুভাষদা যেটা বললো যে ওই ব্যক্তি খুব একটা মানে উপার্জনটা সেই পর্যায়ে নাই বা সেই লেভেলে নাই, আত্মতুষ্টি নাই। দুটি কারণে আত্মতুষ্টি নাই, একটা হচ্ছে রাহু কখনো আত্মতুষ্টি দেয় না। আর রাহুর তো গলা কাটা, তার পেট নাই। পেট থাকলে তো পেট ভরবে, যেহেতু তার পেট ভরে না, তাই সূর্যকে গ্রহ মানে গ্রাস করেও তার পেট ভরে না, চন্দ্রকে গ্রাস করেও তার পেট ভরে না। তাহলে কিন্তু মানে অর্থ যত বেশি হোক সুভাষদা, মানে ওনার কিন্তু একটা অতৃপ্তি থেকেই যাবে যে আরো অর্থ আমার প্রয়োজন ছিল। ঠিক আছে, চাহিদাটা একটু বাড়িয়ে দেয় আর কি ভাবের ইয়ে। আর যেহেতু ওই মারক ফলদাতা ওই লগ্ন সাপেক্ষে, কাজেই মানে তার ওই ধার দেনা দিলে পকেটে যদি ক্রেডিট কার্ড রাখে, ডেবিট কার্ড রাখে, তাহলে কিন্তু ওনার খরচ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিশেষ করে আত্মীয় কুটুম্ব বোঝাস তো, আত্মীয় কুটুম্বকে মানে দাঁড় দেওয়া যাবে না। যদি আত্মীয় কুটুম্বকে দাঁড় দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে। আর শ্বশুরবাড়ির মানুষকে যদি দাঁড় দেওয়া হয় তাইলে তো, কারণ দ্বিতীয় ভাব থেকে শ্বশুরবাড়িও বোঝায়। এই তারিখের লগ্ন ধনু, আর শনি তার মূল ত্রিকোণে আছে। আচ্ছা, আবার আবার একটু তারিখটা বলুন তো। 31 তিন তিন 1993 স্যার। আর ওদের সময়টা সকাল রাত 12টা 27। হ্যাঁ, হ্যাঁ, 00। 00:27 AM দেন, হ্যাঁ। লগ্ন হচ্ছে ধনু। ধনু লগ্নে শনির অবস্থা কি? শনি তো মারক স্যার। শনি মারক। এই শনি তৃতীয় ভাবে বসে আছে। তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? ভাই বোন, ছোট ভাই বোন। তৃতীয় সাহস ভাব থেকে পরাক্রম। আমরা ইচ্ছা শক্তি, ব্যক্তির শৌর্য পরিবেশ। বীর্য, হ্যাঁ, শৌর্য বীর্য বিচার করি। তৃতীয় ভাব থেকে ইচ্ছা শক্তি বিচার করি, কাছে পিঠে ভ্রমণ বিচার করি। ঠিক আছে, তো শনি যেহেতু এখানে মূল ত্রিকোণে বসে আছে, 0 2 ডিগ্রিতে আছে, 2 ডিগ্রিতে থাকা অবস্থায় সে কিন্তু পরিপূর্ণ মূল ত্রিকোণে আছে। তো সেক্ষেত্রে যদিও মারক, তথাপি কিন্তু এই শনি ওই অন্য কিছু দেখবে না। যখন গ্রহ মূল ত্রিকোণে থাকে তখন অন্য কিছু সে দেখে না। অন্য কিছু না দেখে সে শুভ ফল, মানে ওই ভাবের যে সর্বোচ্চ ফল, সেই সর্বোচ্চ ফলটা দেবে। মানে এই সর্বোচ্চ ফল মানে কি, মানে ওই ব্যক্তি, এই লগ্নের যে জাতক, সে কিন্তু তার ছোট ভাইদের কাছ থেকে শুভ ফল পাবে। মানে ছোট ভাইদের কাছ থেকে সহযোগিতা পাবে। তার শৌর্য বীর্য, শারীরিক যে শক্তি, সেটা কিন্তু ভালো থাকবে, ইচ্ছা শক্তি ভালো হবে। কাছে পিঠে মোটামুটি বেশ ভালো ভ্রমণ হবে। কে দিলেন এটা? স্যার আমি প্রসেনজিৎ স্যার। হ্যাঁ, এবার বলুন। স্যার ঠিক বলেছেন, 100% রাইট স্যার। স্যার এই ভদ্রলোককে আরেকটু যদি বলতেন, এনার খুব কিউরিসিটি আর কি। স্যার এই ভদ্রলোক কি একটা নীলা ইউজ করতে পারে? যেহেতু আরে, প্রতিকারে চলে গেলাম স্যার। ব্যক্তিগত প্রতিকার জানতে চাই না, প্রতিকারের ক্লাস তো আলাদা। স্যার আরেকটা প্রতিকারের ক্লাস আরেকটা যখন কোশ্চেন স্যার। আসবে, প্রতিকারের স্যার ক্লাসে যদি আমি অনু উপস্থিত থাকি, হ্যাঁ আমি স্যার বলছি প্রতিকারের ক্লাসে যদি আমি উপস্থিত থাকি তখন আপনি এটা আমাকে দিয়েন, তখন বলে দেব। আচ্ছা স্যার, স্যার অনুমতি দেন অন্য একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, বলেন। এর আগে বললেন যে রবি যদি লগ্ন চতুর্থ নবমে থাকে। রবি না, বলছি 1 4 5 9 যখন গ্রহ থাকে, মানে এই বাপডি গ্রহের কথা বলি না, রবির কথা বলি নাই।
বলছি 1 4 5 9, এটা হচ্ছে চারটা হচ্ছে শুভ ভাব। হ্যাঁ স্যার। এখন যদি লগ্নের শুভ হয়, যেমন ধরেন বৃশ্চিক লগ্নের আহ, দশমপতি, ধনু লগ্নের নবমপতি হচ্ছে রবি, সে তো ওই লগ্নের শুভ। লগ্নের শুভ অবস্থায় যদি রবি নবমে থাকে, তাহলে নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, তাহলে ভাগ্যের প্রকাশ ঘটাবে। এবং এতটাই প্রকাশ ঘটাবে যে এটা কল্পনাতীত। এই ব্যক্তির যে আমরা চকটা যখন পাবো, আর যখন দেখবো যে রবি বসে আছে তার এই সিংহ রাশিতে, এবং 0 থেকে 20 ডিগ্রির মধ্যে আছে, তখন আমরা বুঝে নেব এই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান। সে পিতৃ সম্পদের দ্বারা ভাগ্যবান, ব্যক্তি জীবনে ভাগ্যবান, মানে শিক্ষাক্ষেত্রে ভাগ্যবান, সর্বদিক দিয়ে সে ভাগ্যবান হবে, কারণ সে গুরু কৃপা পাবে। ঠিক আছে, এখন তো আর সেই টুল নাই। এখন তো প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেক্ষেত্রে যে যে শিক্ষায় উনি নিচ্ছে, সেখানে স্কুল কলেজে ওনার যে শিক্ষক আছে সেই শিক্ষকদের সান্নিধ্য সে পাবে, আনুকূল্য পাবে। স্পেশালি যদি কোনো স্টুডেন্ট তার শিক্ষকের আনুকূল্য পায়, তাহলে তো সে অনেক দূর এগিয়ে যেতে পারে। স্যার এখানে একটা কোশ্চেন স্যার, অনুমতি দিলে করি স্যার। হ্যাঁ, বলুন। স্যার দেখেন এই তৃতীয় ভাবটা তো দেখলেন, চতুর্থ ভাবে দেখেন স্যার, এখানে শুক্র তুঙ্গস্থ, মিনে স্যার তুঙ্গস্থ হয়ে আছে ওই স্যার। তুঙ্গের ক্লাসে যখন যাব তখন তুঙ্গটা জেনে নেবেন। আপনারা অপ্রাসঙ্গিক আলোচনায় যাবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা তুঙ্গ ঠিক আছে ক্লাসে, স্যার। আচ্ছা, আর কারো কাছে ক্লাসের ভিতরে থাকেন। অন্য কোনো ইয়ে আছে, আমার জানা মতে কোনো চক আছে? নেরুজদার কাছে কোনো চক আছে? আর আমি 2টা চক একটা দেখবো। দিচ্ছি, লেখেন 8 8 11 2009। 8 11 2009। 2009 হুম, দুপুর 1টা 32 দুপুর 1টা 32। হবিগঞ্জ। এখানে তো মূল ত্রিকোণে কেউ নাই, ব্যবসার মিডল লগ্নে শনি আছে মনে হয়। আমি প্রসেনজিৎ বাবুকে একটা কথা বলি। শুক্র আপনি শুক্র আছে। হ্যাঁ স্যার। 30টা ক্লাস হয়ে গেছে, ক্লাসগুলো ভালো করে দেখুন, ভিডিওগুলা। আর বাকি 30টা ক্লাস আছে। 60টা ক্লাস যখন করবেন রেগুলারলি এবং ভালোভাবে, তখন আপনি নিজেই বলে দিতে পারবেন কার কোন রত্ন ব্যবহার করা উচিত, মানে কার কি হবে না না হবে, আপনি নিজেই বলে দিবেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, এবং এই ক্লাসগুলোকে খুব ভালোভাবে আত্মস্থ করুন, যেন আপনি বলতে পারেন না আমাদেরকে জিজ্ঞেস করা লাগবে কেন। আপনি ধৈর্য ধরুন, ধৈর্য ধরে অপেক্ষা করে স্যার আপনি নিজে প্রেডিকশন করুন। ধন্যবাদ স্যার, মূল আশীর্বাদ ত্রিকোণ করবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই। মূল ত্রিকোণে শুক্র আছে। এখানে মূল ত্রিকোণ আছে 0 থেকে 5 ডিগ্রি শুক্র। এখানে লগ্নের কিন্তু শুভ নয়, এই শুক্র কিন্তু লগ্নের শুভ শুভ নয়, সিংহ লগ্নের শুভ নয়, কিন্তু যদিও শুভ সিংহ নয়। আপনি কতটুকু টাইম কি লিখছেন? 1টা 32, 13টা 32 হবে। হ্যাঁ হ্যাঁ, 13টা 32 কুম্ভ লগ্ন। হ্যাঁ, কুম্ভ লগ্ন। তাহলে কুম্ভ লগ্নের হচ্ছে সপ্তম অষ্টম নবমপতি শুক্র নবমে আছে। নবম ভাব হচ্ছে মূল ত্রিকোণ, চতুর্থ নবমপতি। এবং এই শুক্র কিন্তু চতুর্থ ভাবেরও অধিপতি। তার মানে চতুর্থ ভাব হচ্ছে আমি যেটা বলি সুখ ভাব, আর নবম ভাব ত্রিকোণ ভাব হচ্ছে শান্তি ভাব। তাহলে সুখ শান্তি এই দুটোই ওনার জীবনে পরিপূর্ণরূপে থাকবে। নিরোধ আছে কিনা? হ্যাঁ আছে, আরো বলুন, আর কিছু বলবেন? না, আর কিছু অন্যরাও বলুক, তাইলে তো তাদেরও শিখা হবে। আমি ক্লাসটা আজকে অন্যভাবে নিতে চাচ্ছি, এর জন্য বোর্ড ব্যবহার করে নেই। তা তো আধ্যাত্মিকতা ভালো হবে, হ্যাঁ, নবম ভাব ভাগ্য থেকে ভালো, আধ্যাত্মিকতা বিচার করা হয়, সেটা ভালো হবে ওনার। ধার্মিক সে, কি? ধর্ম তার ধার্মিক। হ্যাঁ, ধার্মিক হবে। স্যার পিতার সাহায্য পাবে স্যার, পিতার সাহায্য পাবে স্যার, হ্যাঁ, পরিপূর্ণ সেটাও ঠিক, সাহায্য পাবে। পিতার সাহায্য পাবে। আর দ্বিতীয় বৃহস্পতি, টাকা পয়সা থাকবে তার। আরে আপনি উল্টা পাল্টা কথা বলেন কেন? দ্বিতীয় বৃহস্পতি দিয়ে কি করবেন আপনি? দ্বাদশে বৃহস্পতি আছে, আর আপনি বৃহস্পতির বিচার কি করছি নাকি আমরা? মূল ত্রিকোণ পড়াশোনা নিয়ে আপনি ভালো বলুন। হবে, উচ্চ শিক্ষা হবে স্যার। উম, উচ্চ শিক্ষাটা আসলে অনার্স লেভেলটা পঞ্চম ভাব থেকে বিচার করা হয়।
আর পোস্ট গ্রাজুয়েট বিচার করা হয় নবম ভাব থেকে। ঠিক আছে, এখন চতুর্থ ভাব আমরা পাচ্ছি এখান থেকে, যেহেতু শুক্র হচ্ছে চতুর্থ ভাবের কারক। আমি একটা বলি আপনাদেরকে, একটা থিওরি বলে দিচ্ছি বিচার করার ক্ষেত্রে। আপনার কাছে যখন একটা এটা যদি মানে শিশুকালে এই চকটা আছে, ধরেন 10 বছরের বাচ্চা তার বাবা মা নিয়ে আসছে এরকম একটা চক, এখন আপনি বলে দিলেন নবমে শুক্র মূল ত্রিকোণস্থ আছে, যা আপনার উচ্চশিক্ষা হবে, মানে পোস্ট গ্রাজুয়েটে আপনি একদম ফার্স্ট ক্লাস পাবেন। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট বিচার করা হয় তো নবম ভাব থেকে। এখন পোস্ট গ্রাজুয়েট করার জন্য তো তার আগে তাকে চতুর্থ ভাব মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করতে হবে ভালোভাবে, তাই না? অ্যান্ড ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো রেজাল্ট করবে সেটা আমরা ধরে নিলাম, কারণ যেহেতু এই শুক্র হচ্ছে চতুর্থপতি, সে নবমে আছে। ঠিক আছে, আম, শুক্র যেহেতু চতুর্থ ভাবের শুভ ফল দেবে, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে তার ইন্টারমিডিয়েট পর্যন্ত যে রেজাল্টটা সেটা ভালো হবে। কিন্তু পঞ্চমে দেখুন কেতু বসা আছে, যেখান থেকে অনার্স লেভেলটা আপনি ইয়ে করবেন সেটা কিন্তু কেতু বসা আছে, এবং পঞ্চমপতি নবমে আছে, এটা শুভ। পঞ্চমপতি নবমে আছে, এটা শুভ, কিন্তু পঞ্চমে কেতু বসা আছে, কাজে একটা বাধার জায়গা, একটা বিঘ্নের জায়গা কিন্তু আছে। কাজে কোনো না কোনো ভাবে কিন্তু ওনার অনার্স লেভেলে একটা বাধার জায়গা আছে, একটা বিঘ্নের জায়গা আছে। যদি উনি ওনার বাধা বিঘ্নটাকে জয় করতে পারে, তবে কিন্তু ওনার পরিপূর্ণতা আসবে। যেহেতু প্রশ্নটা আসছে নিরুজা, ওনার কি মানে অনার্স লেভেলে গ্রাজুয়েশন লেভেলে কোনো বাধা আসছিল? না, অনার্স লেভেলে তো যায়নি এখনো। স্যার 2009 সাল যায়নি। ও, নয় শুভ। আচ্ছা, হ্যাঁ, নয় হচ্ছে যায়নি। 24 15 নইলে বছর। হুম, হ্যাঁ, হাই স্কুলে পড়ে স্যার। দেখ, হ্যাঁ, তাইলে দেখেন, মানে ওই হাই স্কুল যদি, পর্যন্ত ঠিক আছে বলা যায়। হ্যাঁ আমি সেটাই যে কারণে বলছিলাম যে যদি ইয়ে করা হয়, আমি একটু আমার ইয়েটা চার্জে লাগাই নিচ্ছি ল্যাপটপটা। স্যার আমি একটু বলি স্যার এখানে। বলুন। স্যার যেহেতু স্যার চতুর্থপতি শুক্র স্যার, চতুর্থ এবং নবমপতি তিনি মূল ত্রিকোণস্থ হয়েছে স্যার, তাহলে স্যার সে হুম চতুর্থ ভাবের যে ফলগুলো স্যার, তার হুম বন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধব হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, ঘর বাড়ি খুব মনোরম, মানে গৃহবাড়ি খুব সুন্দর ঘর বাড়ি হবে স্যার। তারপরে এই স- মানে চতুর্থ ভাবের সে সম্পূর্ণ ফলটাই পাবে স্যার, কারণ চতুর্থ ভাবপতি মানে মূল ত্রিকোণস্থ হয়েছে স্যার। তাহলে হ্যাঁ চতুর্থ অবশ্যই, ভাব থেকে, জি স্যার। হ্যাঁ আপনি যেগুলো এখানে বলছেন অবশ্যই সেগুলো প্রাপ্ত হবে, তারপর ত্রিসম্পত্তি এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ জয়ন্তদা, হ্যাঁ এখানে আমার একটা কন্ট্রাডিকশন মনে করুন। আহ চতুর্থ পতি শুক্র, আবার নবম পতি শুক্র, নবম পিতার বাপ, তাহলে নবম পতি মূল ত্রিকোণস্থ, চতুর্থ পতি মূল কোন ভাবের ফল বেশি পাবে, সেটা আমার কাছে প্রশ্ন। না, আপনার হচ্ছে মূল ত্রিকোণ ভাব হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি। তুলা রাশি হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ ভাব হচ্ছে তুলা রাশি। সে তুলা রাশি অবস্থাপন তুলা রাশিতে অবস্থান করায় মূল ত্রিকোণস্থ হলো। যে যখনই মূল ত্রিকোণস্থ হলো সে তার অন্য যে রাশি আছে সেই রাশিরও শুভ ফল দিতে, মানে শুভ ফল বলতে সর্বোচ্চ ভালো ফল দিতে, কারকতা অনুযায়ী। তাইলে সে তুলা রাশিতে অবস্থান করার সময় তুলা রাশির ফল দিবে সর্বোচ্চ ফল, এবং সে ওই বৃষ রাশির সর্বোচ্চ ফল দিবে। আর সর্বোচ্চ ফল কোনটা? ফলটা হচ্ছে আমরা লগ্নটাকে দেখে নির্বাচন করব। তো লগ্ন দেখে আমরা বৃষ রাশিটা পেলাম হচ্ছে চতুর্থ ভাব, কেন্দ্র ভাব। তার মানে ওই কেন্দ্র ভাবের সর্বোচ্চ যে ফল সেটা শুভ দিবে। And কেন শুভ দিবে এটা আরো নিশ্চিত হচ্ছে আমরা, কারণ কুম্ভ লগ্নের শুভকারক গ্রহ হচ্ছে শুক্র। জি স্যার, জি স্যার। এই কারকতা সর্বোচ্চ ফল দিবে। শুভ ফল তখনই হবে যখন গ্রহটি লগ্নে শুভ হয়। আমি বলছি বাবের কারকতা এবং গ্রহের কারকতা, এই জিনিসটা আপনারা কিন্তু ভালো করে ইয়ে করবেন। বাবের কারকতা এবং গ্রহের কারকতা, এখানে বাবের কারকতা চতুর্থ ভাব শুভ, কিন্তু গ্রহের কারকতা